প্লুটো এবং ভলকানকে কেন গ্রহের তালিকা থেকে বাদ দেয়া হলো? বন্ধুরা, আমরা যারা 1990 শতকে স্কুলে পড়ালেখা করেছি, তখন আমরা আমাদের সৌরজগতের গ্রহ 9টি বলে জেনে এসেছি। এর কিছুকাল পর বিজ্ঞানীদের গবেষণা থেকে বেরিয়ে এসেছে আরও একটি গ্রহের সন্ধান, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ভলকান গ্রহ হিসেবে, যদিও তা পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি। প্লুটো গ্রহটি পাঠ্য পুস্তকে দীর্ঘ বছর ধরে থাকলেও এখন সেটাকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে। কিন্তু কেন? কি এমন দোষ করেছে বেচারা প্লুটো গ্রহটি? ভলকানকেও গ্রহের তালিকায় রাখতে নারাজ বিজ্ঞানীদের। প্লুটো এবং ভলকানকে গ্রহের তালিকায় না রাখার পেছনে কোন শর্ত আরোপ করা হয়েছিল? অবশেষে কি ঘটল প্লুটো এবং ভলকান গ্রহ দুটির ভাগ্যে? এমনই হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনাদের মাথায়, তাই না? চলুন জেনে নেয়া যাক এর পেছনের কারণটা কি। আজকের ভিডিও এপিসোডে নতুন কিছু তথ্য সংযোজিত হয়েছে যা ইতোমধ্যে আপনাদের হয়তো অজানা ছিল। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জ্ঞানের পরিধি আরও একটু বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী। আজকের বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে আমি মোহাম্মদ সোলাইমান আপনাদের সাথে আছি সায়েন্স ইনফো বাংলা ইউটিউব চ্যানেলে। এরকম বিজ্ঞান তথ্য ও গবেষণামূলক ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ রাখুন। নিয়মিত চোখ রাখুন আমার এই চ্যানেলে। প্লুটো এবং ভলকানকে কেন গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তা জানতে হলে আগে আমাদেরকে নিম্নোক্ত কয়েকটা প্রশ্নের উত্তর ভালোভাবে জানতে হবে। না হলে আজকের বিষয় সম্পর্কে জানা বেশ কঠিন মনে হবে। তাই ভিডিওটি সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখতে ও শুনতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন 1, মহাবিশ্বে থাকা অতিকায় বস্তুপিণ্ডকে গ্রহের মর্যাদা দিতে বিজ্ঞানীরা কি শর্তের ভিত্তিতে গ্রহকে সংজ্ঞায়িত করেছেন? প্রশ্ন 2, কুইপার বেল্টের মানে কি? প্লুটো কি আসলেই কুইপার বেল্টের অন্তর্ভুক্ত? প্রশ্ন 3, প্ল্যানেটারি ক্লাব বলতে কি বোঝায়? প্লুটো কেন প্ল্যানেটারি ক্লাবের অন্তর্ভুক্ত হতে পারল না? প্রশ্ন 4, সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি কতদূর পর্যন্ত বিস্তৃত? বন্ধুরা, এটা তো আমরা নিশ্চয়ই জানি যে আমাদের সোলার সিস্টেমে সূর্য একটি নক্ষত্র। এই নক্ষত্রকে ঘিরে ঘূর্ণনরত অতিকায় বস্তুপিণ্ডগুলিকে আমরা গ্রহ বলে জানি। প্রতিটি বস্তুপিণ্ডের আকার, গঠন, প্রকৃতি, নিজ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করা এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিজেকে স্টেবল রাখা ইত্যাদির উপর ভিত্তি করে একটা গ্রহকে একটা নামে অভিহিত করা হয়েছে। ধারাবাহিকভাবে গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টি গ্রহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই গ্রহগুলোকে বিজ্ঞানীরা 19 শতকের পূর্বে আবিষ্কার করেছিলেন এবং এদেরকে আমাদের সোলার সিস্টেমের গ্রহ হিসেবে প্ল্যানেটারি ক্লাবে স্থান দিয়েছিলেন। প্ল্যানেটারি ক্লাব হচ্ছে যে ক্লাবে গ্রহদের নাম, বিবরণ ও বৈশিষ্ট্য স্থান পায়। 19 শতকের পরে একদল বিজ্ঞানী যখন এটা অনুমান করতে থাকেন যে নেপচুন গ্রহকে কোন একটা অদৃশ্য শক্তি তার গতিপথে বাধার সৃষ্টি করছে বা তাকে প্রভাবিত করছে, তখন এর পেছনের কারণ জানার জন্য তারা গবেষণা শুরু করেন। বিজ্ঞানীরা ধারণা করছেন নেপচুন এর পরে আরও গ্রহ থাকতে পারে। এই বিশ্বাসে আমেরিকান গণিত বিশেষজ্ঞ বিজ্ঞানী পার্সিভাল লয়েল 1906 সালে তার গবেষণা কাজ শুরু করেন। তিনি তার এই প্রজেক্টের নাম দেন দ্য সার্চ অফ এ পসিবল নাইনথ প্ল্যানেট। 1916 সালে তার হঠাৎ মৃত্যুতে এই গবেষণা কাজটি থেমে যায়। পরবর্তীতে তার অ্যাসিস্ট্যান্ট ক্লাইড টমবাউ দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়ে অবশেষে 1930 সালে প্লুটো গ্রহকে আবিষ্কার করতে সক্ষম হন। তখন থেকেই আমরা প্লুটোকে আমাদের সৌরমণ্ডলের 9ম গ্রহ হিসেবে জেনে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য এটাই যে 2006 সালে এসে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিতে হয়েছে। ঠিক কী কারণে তাকে বাদ দিতে হয়েছে এবার সেই আলোচনায় আসা যাক। বিজ্ঞানীরা যখন প্লুটো গ্রহকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য এবং প্লেটোর বাইরের জগতে আরও কী অবজেক্ট রয়েছে তার অনুসন্ধানের জন্য 19 ফেব্রুয়ারি 2006 সালে নিউ হরাইজন নামে একটি স্পেসক্রাফট লঞ্চ করা হয়েছিল প্লুটোকে টার্গেট করে। অবশেষে দীর্ঘ 9 বছরের অপেক্ষার পর 2015 সালের দিকে নিউ হরাইজন প্লেটোর কাছে পৌঁছতে সক্ষম হয় এবং সে তার গবেষণা কাজ শুরু করে দেয়। গবেষণার রিপোর্টে তারা দেখতে পান সেখানে প্লুটো একা নয়, সেখানে প্লেটোর চেয়ে আকারে একটু বড় আরও একটি গ্রহ সদৃশ বস্তুর সন্ধান মিলেছে যা কিনা অন্যান্য গ্রহের মতো সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। বিজ্ঞানীরা এর নাম দেন এরিস। এখন বিজ্ঞানীরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। যদি প্লুটোকে গ্রহের মর্যাদা দেয়া হয় তবে এরিসকেও দিতে হবে। আর তাছাড়া প্লুটো গ্রহটির কক্ষপথ গোলাকৃতি নয় বরং অনেকটা ডিম্বাকৃতির, যার ফলে এটি তার কক্ষপথে ঘুরতে ঘুরতে এক সময় নেপচুন গ্রহের কক্ষপথকে ক্রস করে তার ভেতরে ঢুকে যায়।
আবার নির্দিষ্ট সময় পর আবার কক্ষপথ থেকে বেরিয়ে তার অবস্থানে চলে যায়। প্লুটোর আকার ও ভর নিয়েও বিজ্ঞানীরা বেশ বিপাকে পড়ে গেছেন। প্রথম যখন প্লুটো আবিষ্কৃত হয় তখন ধারণা করা হয় প্লুটোর আকার ও ভর বুধ গ্রহের কাছাকাছি। কিন্তু 2015 সালের রিপোর্ট অনুযায়ী প্লুটো গ্রহের ভর পরিমাপ করে দেখা যায় এটির ভর পৃথিবীর ভরের মাত্র 0.2%। এত কম ভরের কোন বস্তু তার আশেপাশের কোন কিছুকে প্রভাবিত করার ক্ষমতা রাখে না। তাই বিজ্ঞানীরা গ্রহের নতুন সংজ্ঞা নির্ধারণে বাধ্য হয়েছেন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ আইএইউ গ্রহের সংজ্ঞা সংশোধন করে তারা মহাকাশের কোন বস্তু পিনকে গ্রহের তালিকায় রাখতে 3টি শর্ত দাঁড় করিয়েছেন। শর্তগুলো হচ্ছে: 1. অবজেক্টকে তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে হবে। 2. অবজেক্টের একটি সুনির্দিষ্ট ভর থাকতে হবে যাতে সে তার গোলাকার অবস্থা ধরে রাখতে পারে। 3. অবজেক্টের চারপাশ পরিষ্কার থাকতে হবে, নতুবা আশপাশের বস্তুগুলো মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবে তার চারপাশে ঘুরতে হবে। এই 3টি শর্ত পূরণ করতে পারলেই তবে কোন অবজেক্টকে গ্রহের মর্যাদা দিয়ে প্ল্যানেটারি ক্লাবে স্থান দেয়া যাবে। প্লুটো গ্রহের ক্ষেত্রে প্রথম শর্তটি পূরণ করতে পারলেও অপর দুটিতে সে ফেল করে। তাই বিজ্ঞানীরা 2006 সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে সরিয়ে আরেকটি নতুন ক্যাটাগরি সৃষ্টির মাধ্যমে ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ হিসেবে উল্লেখ করে। এই ক্যাটাগরিতে প্লুটো একা নয়, আরও 4টি গ্রহ এই বামন গ্রহের তালিকায় স্থান পেয়েছে। সেগুলো হচ্ছে এরিস, হাউমেয়া, মেকমেক, সিডনে ইত্যাদি। এইবার আসি কুইপার বেল্ট সম্পর্কে। কুইপার বেল্ট হচ্ছে মহাকাশের সেই অঞ্চল যা আমাদের অষ্টম গ্রহ নেপচুনের বাইরের জগৎ। নেপচুন গ্রহ থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে ছোট বড় মিলিয়ে কোটি কোটি বস্তু কণা সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির টানে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে চলেছে, যা দেখতে একটি বেল্টের মতো দেখায়। তাই বিজ্ঞানীরা একে নাম দিয়েছে কুইপার বেল্ট। প্লুটো গ্রহকেও বিজ্ঞানীরা এখন কুইপার বেল্টের অংশ মনে করছেন। এই কুইপার বেল্ট অঞ্চলে থাকা অবজেক্টগুলো অনেকটা মুক্তভাবে সূর্যের চারপাশে ঘুরছে। একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে তেমন একটা প্রভাবিত করতে পারছে না। বিজ্ঞানীরা মনে করছেন এই কুইপার বেল্টের পরেই অবস্থিত হেলিওস্ফিয়ার অঞ্চল এই পর্যন্ত আমাদের সোলার সিস্টেমের শেষ সীমানা। যদিও এই ধারণাটি পুরোপুরি সঠিক বলে প্রমাণিত নয়। সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি এই পর্যন্তই সক্রিয় থাকে। এই অঞ্চলের বাইরে থাকা কোন বস্তুকে সূর্য তার নিজের দিকে টানতে পারে না। যদি পারত তাহলে সেই বস্তুগুলিও সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে পারত। ফলে সেই বস্তুটিও সোলার সিস্টেমের অংশ হয়ে যেত। ভলকান গ্রহ সম্পর্কে এবার কিছু তথ্য জেনে নেওয়া যাক। 19 শতকের শুরুর দিকে বিজ্ঞানীরা বুধ গ্রহের কক্ষপথে কিছু ব্যতিক্রম লক্ষ্য করেন। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী সকল গ্রহের কক্ষপথের অনুসূর বিন্দু একই হলেও বুধ গ্রহের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটতে দেখা যায়। ফরাসি গণিতবিদ আরবাইন জোসেফ লে ভেরিয়ার ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখেন যে বুধ এবং সূর্যের মাঝামাঝি কোন একটি বস্তুর প্রভাবে এটি হতে পারে। তাই তিনি বুধ ও সূর্যের মাঝামাঝি একটি কক্ষপথ বিবেচনা করে বস্তুটির প্রকল্পিত নাম দেন ভলকান। সেই থেকে এটি একটি গ্রহ হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করে। লে ভেরিয়ারের দাবি সূর্যের আলোর প্রখরতার কারণে ভলকান গ্রহটির অস্তিত্ব সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হচ্ছিল না। এর কয়েক বছর পর লে ভেরিয়ারের কাছে একটি চিঠি আসে, যেটা পাঠিয়েছিলেন ফ্রান্স অ্যাস্ট্রোনমার অ্যাডমন্ড মডেস্ট লেস্কারবোর্ড। লে ভেরিয়ার অতি তাড়াতাড়ি দেখা করেন লেস্কারবোর্ডের সাথে। লেস্কারবোর্ড তাকে জানিয়েছেন তার টেলিস্কোপে বুধ ও সূর্যের মাঝে একটি ব্ল্যাক ডটের মতো কিছু একটা দেখা গেছে যা সময়ের সাথে সাথে তার জায়গা পরিবর্তন করছে। তিনি প্রথমে এটিকে সানস্পট ভেবেছিলেন, কিন্তু যখন দেখলেন সেটি নির্দিষ্ট সময়ের সাথে সাথে সরে যাচ্ছে তখন অনুমান করেন একটি বুধ এবং সূর্যের মাঝামাঝি কোন বস্তু হতে পারে। লেস্কারবোর্ডের গবেষণা কেন্দ্র থেকে পাওয়া এই তথ্যের ভিত্তিতে লে ভেরিয়ার আরও নিশ্চিত হন যে এটি ভলকান গ্রহ হবে, যা তিনি ইতিমধ্যে অ্যানাউন্স করেছিলেন। কিন্তু তার এই দাবি ধূলিসাৎ হয়ে যায় নাসার প্রেরিত স্টেরিও নামের দুটি মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে। মহাকাশযান দুটি উৎক্ষেপণ করা হয় ভলকানের খোঁজে। মিশন শেষে তারা এটা বলতে বাধ্য হন যে সেখানে কোন প্রকার গ্রহের অস্তিত্ব নেই। তবে কিছু গ্রহাণু রয়েছে যাদের আকার এতটাই ছোট যে তাদেরকে কোনভাবেই গ্রহ বলা যায় না। তবে বুধের ব্যতিক্রমী আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানীরা বলেন আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সূত্র অনুযায়ী সূর্য তার বিশাল ভরের দরুন এবং আলোর গতিপথ দ্বারা বুধ গ্রহকে অনেকটা প্রভাবিত করতে পারে। এভাবেই শেষ হয়ে যায় ভলকানের অস্তিত্ব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এপিসোডটিতে আমি চেষ্টা করেছি আজকের বিষয় সম্পর্কিত বিস্তারিত তুলে ধরতে। ঠিক কতটুকু পেরেছি জানি না। ভিডিওটি ভালো লাগলেই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সামনে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।